এবার শুরু করছি যে এপিডেমিওলজি। তাহলে এই টার্মটা আমরা একদম ফার্স্ট চ্যাপ্টারে যখন পড়েছিলাম হোয়াট ইজ এপিডেমিওলজি, তখনই আমরা দেখেছিলাম যে এপিডেমিওলজি টার্মটা একটা ল্যাটিন ওয়ার্ড এবং এই টার্মটা তিনটে ওয়ার্ডে বিভক্ত, এপি, ডেমিও আর ডেমোস আর লজি। ঠিক আছে, এপি শব্দের অর্থ অন বা আপন, ডেমোস শব্দের অর্থ কমিউনিটি আর লোগোস শব্দের অর্থ হলো যেটা নিয়ে আমরা স্টাডি করছি। তাহলে একটা কমিউনিটিতে যখন রোগ বা রোগ সংক্রান্ত বা স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব তখন তাকে বলা হচ্ছে এপিডেমিওলজি। এপিডেমিওলজির বিভিন্ন ডেফিনেশন আছে, বিভিন্ন সময় বিভিন্ন সায়েন্টিস্টরা নানা রকম ডেফিনেশন দিয়েছেন। এখানে জন এম লাস্ট 1988 যে ডেফিনেশনটা দিয়েছে সেখানে তিনি বলেছেন the study of the distribution and determinants, distribution মানে ডিস্ট্রিবিউট করা, ডিস্ট্রিবিউশন, এবং ডিটারমিনেন্টস মানে নির্ধারণ করা অফ হেলথ, হেলথ রিলেটেড স্ট্যাটাস গুলো যখন কিভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে, কিভাবে ডিটারমিনেন্টস হচ্ছে, এবং ইভেন্টস ইন স্পেসিফাইড পপুলেশনস, বিভিন্ন পপুলেশনের মধ্যে কিভাবে রোগ ছড়াচ্ছে, রোগের বিস্তার হচ্ছে, কাদের মধ্যে হচ্ছে, কখন হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো যখন স্টাডি করা হচ্ছে তখন তাকে বলা হয় হেলথ এপিডেমিওলজি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এপিডেমিওলজির কিছু এইমস আছে। এইমস কি? না, এইমস অফ এপিডেমিওলজি বলতে আমরা বোঝাই যে যে কোনো জিনিসের, যে কোনো স্টাডির, যদি আজকে তোদের কাছে কোশ্চেন থাকে এইমস অফ নিউট্রিশন সায়েন্স, তখন তোমরা কি বলবে যে কেন পড়ছো? না, এটা বেসিক্যালি আমরা পড়ছি এই সাবজেক্টটাকে জানার জন্য, বিভিন্ন হেলথ ইস্যুস মানুষের মধ্যে যেগুলো রোগ জ্বালা হচ্ছে এবং কোন খাবার থেকে খেয়ে হচ্ছে, আমাদের লাইফস্টাইল ফ্যাক্টরস এর জন্য হচ্ছে, এই বিস্তর আলোচনা তোমরা কি করতে পারবে, এই বিস্তর আলোচনা তোমরা যখন ডিটেলসে তোমাদের মনে এই জিনিসগুলো জাগবে এবং এই জিনিসগুলোকে নিয়ে তোমরা সাবজেক্টটাকে আস্তে আস্তে ধীরে ধীরে এক্সপ্লোর করতে থাকবে, সেটাই হলো এইমস। তাহলে এইমস অফ এপিডেমিওলজি বললে প্রথমে আমাদের মাথায় আসে যে আমরা জানি যে যে কোনো মহামারী নিয়ে যখন আলোচনা করা হয় সেটাই অ্যাকচুয়ালি হলো এপিডেমিওলজি। তাহলে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে নানা রকম যে স্বাস্থ্য সমস্যা থাকে সেই সমস্যাগুলোকে যেভাবে বন্টন করা হচ্ছে, যেভাবে তাদের ফ্রিকোয়েন্সিটাকে মেজার করা হচ্ছে, তাদের কারণ খুঁজে বের করা হচ্ছে, তাদেরকে আইডেন্টিফিকেশন করা হচ্ছে এবং তাদেরকে প্রিভেনশন করার যে মেথড বা কর্মসূচি, এগুলোকে নিয়ে যখন আলোচনা করা হচ্ছে এবং কি কি গভর্নমেন্টের যা যা প্রকল্প আছে সেগুলো রূপায়ণের মাধ্যমে এই সমস্ত জিনিসগুলোকে কন্ট্রোল করা সম্ভব হবে, এই সমস্ত জিনিসের কথা মাথায় রেখে যখন একটা পপুলেশন, যে জনস্বাস্থ্য নীতি যেটাকে আমরা বলি, যে পলিসি, বিভিন্ন রকম হেলথ পলিসি যখন ইমপ্লিমেন্টেশন হচ্ছে তখন সেটাকে আমরা বলবো এইমস অ্যান্ড এপিডেমিওলজি। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে রাইট দ্য এইমস অফ এপিডেমিওলজি, তাহলে প্রথমে তোমরা কি লিখবে? না, প্রথমে লিখবে যে to describe the distribution and magnitude of health and disease problem in human population, human population এর মধ্যে সেই রোগটার ডিস্ট্রিবিউশন কেমন হচ্ছে এবং ম্যাগনিটিউড কেমন হচ্ছে। মানে কোন, আমি সাপোজ একটা উদাহরণ দিয়ে বোঝাই, যে রোগের একটা ধরন তোরা বর্ণনা করছিস। সাপোজ ধর তুই বললি, জানিস আমার না, আমাদের বাড়িতে এই ঠান্ডা গরমে আমার মা বাবা সবার খুব ঠান্ডা লেগে যাচ্ছে, কিন্তু পাশের বাড়ির দেখছি ওদের কিন্তু ঠান্ডাটা লাগছে না, জানিস তো এটার কারণ কি বলতো? এই যে একটা রোগের ধরন তুই বর্ণনা করছিস, যে আমার মা বাবার আমার এই যখনই ওয়েদার চেঞ্জ হয় সবার হাঁচি কাশি ঠান্ডা লেগে যাচ্ছে, এবং যখনই আমরা দেখছি যে সে ভোরের দিকে আমরা যখন ফ্যানের স্পিডটা বাড়িয়ে দিচ্ছি, জানলাগুলো খুলে রাখছি, সেই হাওয়াতে আমাদের কিন্তু হাঁচি কাশি হচ্ছে, কিন্তু জানলা দরজা যদি বন্ধ করে রাখছি তাহলে কিন্তু এটা হচ্ছে না। তাহলে তুমি রোগের যে ব্যাপ্তি, রোগের যে ধরন, এটা তুমি ডেসক্রাইব করলে। ঠিক আছে, দেন আমরা পড়ছি টু আইডেন্টিফাই ইটিওলজিক্যাল ফ্যাক্টর ইন দ্য প্যাথোজেন অফ ডিজিজ, মানে কি, যে রোগের কারণ আমরা কোন প্যাথোজেনের দ্বারা আমরা, কারণটা কি, কেন হচ্ছে, যে জানলা খুলে রাখছি বলে বাইরের কি পোলেন আমাদের
হাওয়ার মধ্যে এসে নাকে ঢুকে যাচ্ছে, সেখান থেকে হাঁচি কাশি হচ্ছে, না টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট হচ্ছে, সেটাতে রুম টেম্পারেচার হঠাৎ করে কমে যাচ্ছে, সেখানে ফ্ল্যাকচুয়েট হয়ে আমাদের ডিজিজ হচ্ছে। তো সেইটা আইডেন্টিফাই করা এবং ইটিওলজিক্যাল ফ্যাক্টর, ইটিওলজিক্যাল মানে ওই কারণগুলোকে আইডেন্টিফাই করা, কেন সেই রোগটা হচ্ছে, সেই রোগের কারণটাকে শনাক্তকরণ করা। ঠিক আছে, দেন আমরা পড়ছি যে টু প্রোভাইড দ্য ডেটা এসেন্সিয়াল টু দ্য planning, implementation and evaluation of the service for the prevention, control and treatment of the disease and to the setting up the priorities among those service. মানে কি, মানেটা বোঝো। মানেটা হলো যখন আমরা কোনো জিনিসের কোনো রোগের সাপোজ, আচ্ছা ঠিক আছে, যখন আমরা কোনো রোগের তার প্রাদুর্ভাবটা কেমন, কাদের মধ্যে ছড়াচ্ছে, কিভাবে ছড়াচ্ছে, কোথায় ছড়াচ্ছে, কখন ছড়াচ্ছে, এতগুলো জিনিসকে যখন আমরা হস্তক্ষেপ করব, এতগুলো জিনিস নিয়ে যখন আমরা সেটাকে স্টাডি করব, ইভালুয়েট করার চেষ্টা করব, তখনই আমরা দেখতে পাবো যে রোগের প্রতিটা জিনিস আমাদের কাছে কিন্তু পরিষ্কার হয়ে গেল। ইভালুয়েট মানে আমরা ইভালুয়েশন করছি, যে সাপোজ ধর আমি বলছি যে আমাদের 6th সেম, 3rd সেম, 2nd সেমের এক্সাম বেরিয়েছে, এবার আমরা ইভালুয়েট করছি কোন সেমিস্টারের রেজাল্টটা ভালো হলো, কেন ভালো হলো, কিসের জন্য ভালো হলো, তাদের কি পেপারগুলো খুব ইজি ছিল, না তারা স্টুডেন্টরা ভীষণ কনসাসলি পড়াশোনা করেছে, না তারা আগের সেমিস্টারে বাজে রেজাল্ট করেছিল বলে এই সেমিস্টারে ভালো করেছে, না তাদের ইন ফিউচার যাতে তাদের কোনো পেপারে ব্যাক না থাকে, তারা ইন ফিউচার একটা ভালো স্কোপ সুযোগ পায় তার জন্য তারা পড়েছে, কেন পড়েছে, না তারা সময় বেশি পেয়েছে, না টিচাররা খুব ভালো পড়িয়েছে, কারণটা কি, এইটা যখন আসবে এই পয়েন্টটাকে আমরা ইভালুয়েট ইন্টারভেনশন পয়েন্ট বলে এটাকে ব্যাখ্যা দেবো। এই এত বড় কথাগুলো যদি তোরা বলিস যে ম্যাম আমাদের খুব অসুবিধে হচ্ছে, তাহলে আমি এগুলো ছোট ছোট পয়েন্ট বলছি, তোরা কিন্তু লিখে নিতে পারিস, খাতা নিয়ে যদি বসেছিস তাহলে আমি বলছি তোরা একটু লিখে নি। ঠিক আছে, আগে একটু বুঝিয়ে নি তারপর বলে দিচ্ছি। টু এলিমিনেট, এটা কিন্তু পার্কের বইয়ের লেখা, ঠিক আছে, টু এলিমিনেট অর রিডিউস দ্য হেলথ প্রবলেম অ্যান্ড দ্য কনসিকোয়েন্স, মানে প্রথম কথা হলো আমাদের চেষ্টা করতে হবে, এলিমিনেট করতে হবে আর রিডিউস করতে হবে হেলথ প্রবলেম গুলোকে, তবেই না আমরা আস্তে আস্তে মহামারী রোগের থেকে বাঁচবো। টু প্রমোট দ্য হেলথ অ্যান্ড ওয়েলবিং টু সোসাইটি অ্যাজ এ হোল, এবং প্রমোট করতে হবে যাতে সোসাইটির মধ্যে গুড হেলথ বজায় থাকে, আমরা ডিজিজকে কন্ট্রোল করতে পারি, আমরা যে কোনো ডিজিজ কন্ট্রোল করতে গেলে আমাদের যে ধরনের পলিসি নিতে হবে, যে ধরনের প্রিকশন নিতে হবে, সেগুলোকে যাতে আমরা কন্ট্রোল করতে পারি, এগুলো আমাদের দেখতে হবে। ঠিক আছে, তো বোঝা গেছে এইটুকু, এমসটা বোঝা গেল? খাতা নিয়ে বসেছিস তো? আমি ছোট এই পয়েন্টগুলোকে আরো ছোট করে দিচ্ছি যাতে লিখতে অসুবিধে না হয়, পয়েন্টগুলো নোট ডাউন কর। লেখ ফার্স্ট পয়েন্ট, describe disease pattern. Number 1, describe disease pattern. হয়েছে, লিখেছিস? ওকে, নেক্সট লেখ নাম্বার 2, identify etiology or risk factor. Identify etiology or risk factor. Number 3, evaluate intervention. Evaluate intervention. Next leg, inform public health policy. Next leg, prevent and control disease. লিখেছিস? হ্যাঁ হ্যাঁ,
প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ডিজিজ। হয়েছে লেখা? আচ্ছা, তাহলে এইমসটা আমরা বুঝতে পারলাম। এইমস মানে হলো প্রথমে আমাদের জানতে হবে যে রোগটা কেন হচ্ছে, কোথা থেকে তার সূত্রপাত, কাদের মধ্যে ছড়াচ্ছে, কোন মানুষকে এফেক্ট করছে, এই যে যত, এবং এই রোগটাকে আমরা প্রিভেন্ট করব কি করে, এই রোগটা প্রিভেন্ট করার জন্য গভর্নমেন্টের কি কি পলিসি ইমপ্লিমেন্ট করা দরকার, এই সমস্ত বিষয়গুলো যখন আমরা মাথায় রেখে আমরা এই স্টাডিটা করব, তখন সেটাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, তাদের এইমস। এবার আমরা পড়বো প্রিন্সিপাল। আমরা যে কোনো কাজ করতে গেলে, যখন কিচেন ওরিয়েন্টেডও কাজ করি, কোনো প্র্যাকটিক্যাল করি, তার একটা তো এইমস অ্যান্ড অবজেক্টিভ থাকে, যে এইমস অ্যান্ড অবজেক্টিভটা ভীষণ ভাইটাল। কেন কাজটা করছি, কেন এপিডেমিওলজি স্টাডি করছি, তো সেইটার পয়েন্ট হলো এটা। এবার আমরা আসছি প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল মানে কি, বাংলায় যাকে বলে মূল নীতি। কোন নীতির ওপর ভিত্তি করে এপিডেমিওলজি এই সাবজেক্টটা গড়ে উঠেছে? না, প্রথমেই আমরা দেখব একটা জনগোষ্ঠীর মধ্যে যখন স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনা আমরা করে থাকি, সেই তাকে কিভাবে নিয়ন্ত্রণ করব, কিভাবে রোগটা হচ্ছে, কাদের হচ্ছে, কখন হচ্ছে, এই সমস্ত জিনিসগুলোকে যখন হোয়াট, কি কি তিনটে টার্মিনোলজি WH কোশ্চেন ইউজ করব। না, প্রথম হলো হু, মানে কে, কাদের মধ্যে হচ্ছে, হোয়াট মানে কি, কেন হচ্ছে, when মানে কখন হচ্ছে, and where মানে কোথায় হচ্ছে। এই চারটে পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং কে বলেছে? না, সিডিসি। সিডিসি কি? সেন্ট্রাল ডিজিজ কন্ট্রোল। যারা এই ডিজিজ কন্ট্রোল করে থাকে, সেই একটা বডি, তারা পর্যবেক্ষণ করে দেখেছে যে এই বিষয়গুলো কে, কি, কখন এবং কোথায়, এই চারটে জিনিসকে যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে আমাদের অনেক ইজি হয়ে যাবে তাকে সেই সেই যে কোনো রোগকে মানে কি করা, প্রিভেন্ট করা খুব ইজি হয়ে যাবে আমাদের কাছে। যেমন ধর, যখন COVID-19 হলো, আমরা তো বুঝে উঠতেই পারলাম না যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কিভাবে আমরা একে কন্ট্রোল করব, বুঝতে পারছিলাম না। কিন্তু এখন মানুষ বুঝে গেছে যে রোগটা কোথা থেকে আসে, কখন হয়, কিভাবে এটাকে আমরা প্রিভেন্ট করব, কি মেডিসিন ইউজ করব, কি ডায়েট ইউজ করব, কিভাবে নিজেদের হেলথ হাইজিন বজায় রাখবো, আমরা সব জেনে গেছি। এখন আমরা কিন্তু আর ভয় পাই না COVID-19 কে, তাই না? প্রথমে যখন হয়েছিল আমাদের কাছে বিষয়টা অজানা ছিল, তাই আমরা খুব ভয় পেতাম। এবার আমরা দেখছি প্রিন্সিপাল অফ এপিডেমিওলজি। তাহলে প্রথম পয়েন্ট, যদি কারো ক্ষেত্রে ডেসক্রিপশন করতে খুব অসুবিধে হয়, তাহলে তোরা শুধু পয়েন্ট গুলোকে নোট ডাউন করবি, আর দু এক কথা তোরা বাংলায় নিজের ভাষায় লিখে দিবি। তাহলে ফার্স্টে হলো ডিজিজ ডিস্ট্রিবিউশন। মানে ডিজিজ ডিস্ট্রিবিউশন মানে কি, রোগের বিস্তার। তাহলে প্রথমে হলো কে অসুস্থ হচ্ছে, কি লিখেছে, অ্যানালাইজ হু গেটস দ্য ডিজিজ, কে অসুস্থ হচ্ছে, পারসন। ওয়্যার ইট অকার, কোথায় হচ্ছে মানে প্লেস। when it occurs মানে কখন হচ্ছে, টাইম। এটাই হলো ডিজিজ ডিস্ট্রিবিউশন, মানে একটা রোগ কাদের মধ্যে, হু মানে কাদের মধ্যে হচ্ছে, কোথায় হচ্ছে, কখন হচ্ছে, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন। দেন আসছি ডিটারমিনেন্টস। ডিটারমিনেন্টস মানে কি, নির্ধারক। কোন কোন ফ্যাক্টর গুলো এই নির্ধারক হিসাবে কাজ করছে। দেখ, আমরা বলে থাকি যে আইডেন্টিফাই কজেস, রিস্ক ফ্যাক্টরস and factors that influence the risks of the disease such as behavior, environment and biology. ধর পরীক্ষায় তোদের কোশ্চেন আসে, কোশ্চেন এসেছিল রাইট দ্য রিস্ক ফ্যাক্টর বা রাইট দ্য ডিটারমিনেন্টস অফ দ্য ওবেসিটি। ওবেসিটি যে আমাদের হচ্ছে, তার জন্য কোন কোন ফ্যাক্টর গুলো দায়ী, আমরা কি বলবো, লাইফস্টাইল, ফুড হ্যাবিট, তাই না, এগুলো। তাহলে এগুলো হলো ডিটারমিনেন্টস, এগুলো নির্ধারক। সেরকম যে কোনো একটা রোগের নির্ধারক কারা, না বিহেভিয়ার, তোমার আচরণ। আচরণ দেখে মানুষ বুঝতে পারে এর শরীর গন্ডগোল হয়েছে। যখন আমাদের শরীর খুব খারাপ থাকে বা যাদের হাইপার টেনশন থাকে, তারা ভীষণ রাগী খিটখিটে হয়ে যায়, এটা দেখে আমরা বুঝতে পারি যে তার নিশ্চয়ই প্রেশার হাই হয়েছে। এনভায়রনমেন্ট একটা বড় ফ্যাক্টর, এটা তো আমরা জানি। অ্যান্ড বায়োলজিক্যাল আর জিনগত যেসব জেনেটিক ফ্যাক্টরস আছে, সেগুলোও কিন্তু দায়ী হতে পারে।
দেন আসছি পপুলেশন ফোকাস, মানে জনসংখ্যা কেন্দ্রিকতা। পপুলেশনটা একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। বলেছে আনলাইক ক্লিনিক্যাল মেডিসিন which focus on the individual epidemiology, focus on the health and population like community, city, country. ধর তুই একটা গ্রামে আছিস, সেখানে মানুষজনের জনসংখ্যা কম, তাহলে ওখানে যদি কোনো ধরনের ইনফেকশাস ডিজিজ বা সংক্রমণ জনিত ডিজিজ হয়, খুব তাড়াতাড়ি গ্রামের মানুষের মধ্যে ছড়াবে না। কারণ গ্রামের মানুষরা যখনই জানে এর মধ্যে কোনো মানে ওখানে তো বাড়ি ঘর এমন নয় একই কমিউনিটিতে বিলং করে, একটা বাড়ির পর অনেকটা দূরে আরেকটা বাড়ি, ওখানে মানুষজন অনেক ফাঁকায় মানে ঘুরে বেড়ায়, বাজার দোকান হাট সব ফাঁকায় ফাঁকায় হয়, মানে মানুষের মধ্যে ক্রাউডনেসটা কম থাকে। কিন্তু শহরাঞ্চলে কি হয়, একই লিফটে আমরা সবাই ওঠানামা করছি, এক ছোট্ট একটা কমিউনিটি প্লেসের মধ্যে আমরা সবাই জিম করছি, ট্রেনে বাসে সবাই ক্রাউডেড হয়ে যাতায়াত করছি। গ্রামের লোকরা কি করে, সাইকেল নিয়ে যাতায়াত করে, ভ্যানে, রিক্সায়, সেখানে মানুষের সাথে মানুষের মানে কন্টাক্টটা অনেক কম হয়। তো যত বেশি এটা হবে তত বেশি ডিজিজের প্রাদুর্ভাবটা সংক্রমণজনিত রোগের ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হবে। দেন আসছি ফ্রিকোয়েন্সি অ্যান্ড কোয়ান্টিফিকেশন, মানে কি রোগের ব্যাপকতাটা কেমন। না এক একটা রোগের এক এক রকম ব্যাপকতা হয়, তোরা জানিস ফ্রিকোয়েন্সি রেটটা এক এক রকম। ইনভলভ মেজারিং দ্য নাম্বার অফ কেসেস রিলেটিভ টু দ্য পপুলেশন সাইজ, সেটা ডিপেন্ড করছে রেট, রেশিও অ্যান্ড প্রপোর্শন। এই টার্মিনোলজি গুলো তোরা শুনেছিস হয়তো, ক্লাসে তো পড়ানো হয়েছে। তো একটু আইডিয়া আছে, আমরা পরবর্তী ক্ষেত্রে আবার এগুলো ডিটেলসে পড়বো। রেট কাকে বলে, রেশিও কাকে বলে, প্রপোর্শন কাকে বলে। টু কম্পেয়ার অ্যাক্রস গ্রুপ, এই প্রতিটা টার্ম যখন আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তখন বিষয়টা আমাদের কাছে খুব স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন আমাদের বুঝতে হবে যে ফ্রিকোয়েন্সি এবং কোয়ান্টিফিকেশনটা একটা বড় ব্যাপার, যেটাকে রোগের ব্যাপকতাটাকে পরিমাপ করা হয়। রোগের যে বোঝা, একটা রোগের যে কতটা প্রাদুর্ভাব হচ্ছে, কত মানুষ এই রোগ দ্বারা আক্রান্ত হচ্ছে, সেইটাকে নির্ধারণ করা, সেটা খুব ইম্পর্টেন্ট। যে যখন কোভিড-19 হলো, তখন বাঁকুড়াতে টোটাল কত লোক ইনফেক্টেড হলো, বা বাঁকুড়ার একটা পাড়ায় ধর ওই প্রতাপ বাগান, সেখানে কত মানুষ ইনফেক্টেড হলো, আবার দেখতে পাচ্ছি মৌলাডাঙ্গা, সেখানে কত মানুষ ইনফেক্টেড হলো। তো এইভাবে পাড়া টু পাড়া যে বিভিন্ন ছোট ছোট যে কমিউনিটি আছে, সেখানে কোন কমিউনিটিতে এই ডিজিজের প্রাদুর্ভাবটা বেশি দেখা যাচ্ছে, এটাকে আইডেন্টিফাই করা। দেন হলো দ্য এপিডেমিওলজিক্যাল অ্যাপ্রোচ, মানে অ্যাপ্রোচটা কেমন হবে, মানে এটা হলো মানে খানিকটা দ্য সিস্টেমেটিক প্রসেস ইনভলভিং দ্য সার্ভাইলেন্স, ফর্মিং হাইপোথিসিস অ্যান্ড কন্ডাক্টিং স্টাডিজ অ্যান্ড ইভালুয়েটিং ইন্টারভেনশন। বলেছে এপিডেমিওলজিক্যাল অ্যাপ্রোচটা ভীষণ ইম্পর্টেন্ট। যে যখন কোনো একটি রোগের আওতায় তোমরা ঢুকে পড়লে, বা রোগটা যে হয়েছে সে কেন হলো, কিভাবে হলো, এটা বোঝার জন্য আমরা যেসব পরীক্ষা নিরীক্ষা করছি, বিভিন্ন গবেষণা করছি, যার মাধ্যমে আমরা বুঝতে পারছি রোগটা কেন হলো, কিভাবে হলো, এটাই হলো অ্যাকচুয়ালি এপিডেমিওলজিক্যাল অ্যাপ্রোচ। এবং এটাই হলো সার্ভাইলেন্স, এটাই হলো হাইপোথিসিস। আমরা বোঝার চেষ্টা করছি যে কেন হচ্ছে। যখন রিসার্চ আমরা ঢুকবো, এই যে 8 সেমিস্টারে যখন রিসার্চ আছে, তোমাদের তো কমিউনিটি নিয়েই কাজ করতে হবে, কমিউনিটির কোনো টপিক ধরে কাজ করতে হবে। সবার আগে মাথায় কোশ্চেন থাকবে যে কোনো কাজ করতে গেলে রিসার্চ ওরিয়েন্টেড, যে আমি এই কাজটা কেন করছি, আমার হাইপোথিসিস কি, আমি এর কাজটা করে কি দেখতে চাইছি, কেন দেখতে চাইছি, এটা দেখে আমার লাভটা কি হবে। এই কোশ্চেন তিনটে রিসার্চারের মাথায় যেন সবসময় ঘোরে। এবং কমিউনিটি নিউট্রিশন নিয়ে যারা কাজ করে তাদের মাথায় তো এগুলো সব সময় মানে অবিরাম এই কোশ্চেন গুলো তাদের মাথায় ঘুরতে হবে, তবেই সে একজন কমিউনিটি রিসার্চার। ওকে, তাহলে এইটুকু ক্লিয়ার হলো, ক্লিয়ার হয়েছে তো? তাহলে কোশ্চেন যদি পড়ে প্রিন্সিপাল অফ দ্য এপিডেমিওলজি, তোরা পয়েন্ট গুলো লিখবি নিজের ভাষায়, পয়েন্ট গুলোকে বাংলায় দু এক কথা করে তোরা সেটাকে ডেসক্রিপশন করার চেষ্টা করবি, আর যারা ইংলিশে লিখিস তারা তো ইংলিশেই লিখবি। আচ্ছা, দেন গেল, এবার আমরা এপিডেমিওলজির এইমস পড়লাম, আমরা প্রিন্সিপাল পড়লাম। এবার আমরা জানি তিন রকম ভাবে এপিডেমিওলজি তিনটে স্টাডি হয়। ফার্স্ট স্টাডিটার নাম হলো ডেসক্রিপটিভ এপিডেমিওলজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই ডেসক্রিপটিভ এপিডেমিওলজিটা কি,
ডেসক্রিপটিভ এপিডেমিওলজিকে বলা হয় বর্ণনামূলক গবেষণা। ডেসক্রিপটিভ মানে যে কোনো রোগের সম্পর্কে একটা ডিটেইলস আলোচনা। তাহলে বর্ণনামূলক এপিডেমিওলজি আর ডেসক্রিপটিভ এপিডেমিওলজি বলতে কি বোঝায়? তাহলে it involves the systematic collection, analysis and interpretation of data to describe the distribution of health related status by person, place and time. যখন বলেছে ভালো করে বোঝ, এই গবেষণাগুলো রোগের বিস্তার এবং ব্যাপকতা বর্ণনা করতে ব্যবহার হয়। রোগের বিস্তার এবং ব্যাপকতা। যখন আমরা দেখে থাকি যে এই ধরনের যে সকল স্টাডি করা হয়, সেই স্টাডিগুলোতে বেসিক্যালি দেখা হচ্ছে আমরা কি কি ডিটারমিনেন্টস পেয়েছিলাম, যে কার মধ্যে হচ্ছে, কোথায় হচ্ছে, কখন হচ্ছে। এই তিনটে জিনিসকে যখন ফুললি ডেসক্রাইবড করা হয় তাকেই বলা হচ্ছে ডেসক্রিপটিভ এপিডেমিওলজি। এগুলো হলো কম্পোনেন্ট। তাহলে কম্পোনেন্ট গুলো আমরা ডেসক্রাইব করি। একই কথা আসছে, পার্সন মানে কি, তার এজ, সেক্স, সোশিও ইকোনমিক স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস, অকুপেশন, এগুলো আমরা দেখব। প্লেস দেখব কোন এরিয়াতে হচ্ছে, জিওগ্রাফিক্যাল ভ্যারিয়েশন ইনক্লুডিং কান্ট্রি, রিজিয়ন, আরবান, রুরাল এরিয়া and specific location like workplace. Then আসছে টাইম, trends over time such as secular trends and seasonality and day and hour and the onset, মানে দিনের বেলায় শুরু হচ্ছে না রাতের বেলায় শুরু হচ্ছে, কখন হচ্ছে। এই গেল তিনটে পয়েন্ট, মেজর পয়েন্ট। এবার আসছি টাইপ অফ স্টাডিজ, যে কোন কোন ধরনের স্টাডি ডেসক্রিপটিভ স্টাডির ক্ষেত্রে করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট। দু ধরনের স্টাডি করা হয়, একটা হলো কেস কন্ট্রোল স্টাডি আর একটা হলো বল তোরা জানিস, কোহর্ট স্টাডি। একটা হলো কেস রিপোর্ট, কেস সিরিজ আর ক্রস সেকশনাল স্টাডিজ এন্ড ইকোলজিক্যাল স্টাডিজ। এই টাইপ অফ স্টাডিজ এর মধ্যে ডেসক্রিপটিভ স্টাডিজ এর এতগুলো স্টাডি করা হয়, এদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো কেস কন্ট্রোল এবং কোহর্ট স্টাডি। এবার আমরা দেখি এটার অবজেক্টিভ কি, মানে ডেসক্রিপটিভ স্টাডি কেন করা হয়। কেউ বলতে পারবি কেন করা হয় ডেসক্রিপটিভ স্টাডি? তোদের তো পড়া হয়েছিল এগুলো। আচ্ছা, প্রথম কথা মনে রাখ, এর অবজেক্টিভ হলো মনিটর ডিজিজ ট্রেন্ড, একটা রোগের ট্রেন্ডটা কেমন এটা বোঝা আগে দরকার। যে রোগটা হবে 7 দিন 10 দিন তোর শরীরের মধ্যে থাকবে, আবার রোগটা নেমে যাবে, মানে আবার ঠিক হয়ে যাবে তুই, এটাই ট্রেন্ড। অনেক সময় হয় একদিন দুদিন হলো খুব ফ্যাটাল, মানে এই ডিজিজটা যখন হয় মানুষ যদি ট্রিটমেন্ট না করে মারা যেতে পারে। অনেকের ক্ষেত্রে হয় যে কম ফ্যাটাল, অত বেশি মৃত্যু হারটা কম থাকে। এইগুলোকে আমাদের ট্রেন্ডটাকে বোঝা খুব জরুরি, যে ট্রেন্ডটা কেমন। এবার আসছি হাইপোথিসিস। আমি বারবার বললাম এই টার্মিনোলজিটা ভীষণ ইম্পর্টেন্ট, যে হাইপোথিসিসটা বোঝা মানে identifying clues about potential causes and risk factor to the tested in analytical epidemiological study. হাইপোথিসিসটা কি, যে এই ডিজিজ, এই ধরনের স্টাডি গুলো করে আমরা রোগটা সম্পর্কে কি বোঝার চেষ্টা করছি, তার প্রকোপটা, যে বা তার বিস্তারটা, বা কাদের মধ্যে হচ্ছে, এই জিনিসগুলো বোঝার চেষ্টা করছি। তাহলে হাইপোথিসিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। দেন আসছি পাবলিক হেলথ প্ল্যানিং। তাহলে পাবলিক হেলথ প্ল্যানিংটা ভীষণ জরুরি, কারণ কোন রিজিয়নে হচ্ছে এটা জানা এবং সেই মতো পলিসি ইমপ্লিমেন্টেশন করা। এবার আসছি ইভালিউশন। ইভালিউশন মানে কি, সেটা নির্ধারণ করা, অ্যাসেসমেন্ট করা, এবং সেখান থেকে আমরা এটাই উপনীত হতে পারি যে যখনই ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, তোমার ঠান্ডা জ্বর হাঁচি কাশি লাগছে, তুমি মাস্ক ইউজ করো। যেখানে ক্রাউড হচ্ছে, যেখানে প্রচুর মানুষের সমাগম হচ্ছে, যেখানে অসুস্থ মানুষরা মিলিত হচ্ছে, তুমি সেখানে মাস্ক ইউজ করো, স্যানিটাইজার ইউজ করো, হাত বারবার ধুয়ে কাজ করো। এই জিনিসগুলো তোমাকে কি করতে হবে, এই জিনিসগুলো মেনে চলতে হবে। এটা হলো ইভালিউশন। হলো, এই গেল ডেসক্রিপটিভ স্টাডির মধ্যে এইটুকুই তোদের আছে, মানে এইটুকুই পড়লেই এনাফ, এইটুকু তোমরা পড়বে। এবার এখানে আমি কিছু শর্ট কোশ্চেন লিখে রেখেছি, সেগুলো একবার রিডিং করে নিবি। যা যা পড়িয়েছি সেগুলোই বিভিন্ন টার্মিনোলজি লেখা আছে, সেগুলো একটু পড়ে নিবি, এটা আমি পড়াচ্ছি না। আমি এবার ঢুকছি একটা নতুন জিনিসে, সেটা হলো
অ্যানালাইটিক্যাল স্টাডি একটুখানি পড়াবো, বেশি পড়াবো না, অল্প একটুখানি পড়াবো। আচ্ছা, প্রথমে এবার অ্যানালাইসিস, এই কথাটার মানে কি, বাংলায় কি বলে, বিশ্লেষণ, তাই না? যে আমরা বলি না যে আচ্ছা ডায়েট চার্ট করেছিস, এবার তোরা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট পেয়ে গেছিস, এবার এটাকে অ্যানালাইসিস কর যে কিভাবে এটাকে ডিস্ট্রিবিউশন করবি আমাদের ডায়েটের মধ্যে, এবার তোরা ভাঙতে থাকিস সেই জিনিসগুলোকে, যে কার্বোহাইড্রেট মুড়ি চিড়ে ভাত রুটি সাবু সুজি, যে কাকে কখন কোন সময়ে কোন খাবারটা কতটা দেব। এখানেও সেম তাই। অ্যানালাইটিক্যাল এপিডেমিওলজি হলো এমন এক ধরনের স্টাডি যেখানে আমরা দেখি অ্যানালাইসিসটা ঠিকঠাক মতো করা হচ্ছে কিনা। তাহলে ইট ইজ দ্য টু ডিস্টিংক্ট টাইপস অফ অবজারভেশন স্টাডি। একটা হলো এটা কেস, হ্যাঁ এটা আমার ভুল লেখা হয়ে গেছে, সিও নয় সিএএসি, এটা হলো কেস কন্ট্রোল স্টাডি, আর একটা হলো কোহোর্ট স্টাডি। দুটো নাম মনে রাখ, অ্যানালাইটিক্যাল স্টাডি দুটো স্টাডি ভীষণ ইম্পর্টেন্ট, একটা কেস কন্ট্রোল স্টাডি, একটা কোহোর্ট স্টাডি। এই কেস কন্ট্রোল স্টাডির মাধ্যমে আমরা কি দেখতে চাইছি, যে আমরা দেখতে চাইছি, আমি ডায়াগ্রামে লিখেছি তোরাও ডায়াগ্রামে লিখবি, যে ডিজাইন অফ দ্য কেস কন্ট্রোল স্টাডি। যদি পরীক্ষায় কোশ্চেন দেয় হোয়াট ডু ইউ মিন বাই কেস কন্ট্রোল স্টাডি, কেস কন্ট্রোল স্টাডি বলতে তুমি কি বোঝো, তাহলে তোমরা কি লিখবে, ক্লিয়ার আইডিয়া আছে, বুঝেছিস এগুলো, মানে বলতে পারবি, ইয়েস অর নো, চেষ্টা করবি বলার। কতটা ছড়িয়েছে বা কোন 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 জায়গায় বেশি ছড়িয়েছে এই জিনিসগুলো। আচ্ছা ঠিক আছে, হলো ডেসক্রিপটিভ স্টাডির মতনই অ্যানালাইটিক্যাল স্টাডিটা তো অবশ্যই, ওটা থেকেই এখানে আসছি। আর একটু কি স্পেসিফিক করে কিছু আইডিয়া আছে কেস কন্ট্রোল স্টাডি সম্পর্কে, হ্যাঁ কি না, তাড়াতাড়ি বল। রোগটা কাদের বেশি হচ্ছে সেটা, হ্যাঁ হ্যাঁ বল। রোগটা কাদের বেশি হচ্ছে। না ঠিক আছে বুঝে গেছি, চল ছেড়ে দে। তো অবজারভেশনাল স্টাডি মানে অ্যানালাইসিস স্টাডি, যেটাকে আমরা আরেকটা নামেও অনেক সময় ডাকি, যে টাইপ অফ অ্যানালাইটিক্যাল স্টাডিকে অনেক সময় অবজারভেশনাল স্টাডিও বলা হয়। এই অবজারভেশনাল স্টাডির দু রকম ভাবে এই স্টাডিটা হয়, মানে দুটো ভাগ আছে, একটা হলো কেস কন্ট্রোল স্টাডি, একটা হলো কোহোর্ট স্টাডি। ভালো করে বোঝ, কেস কন্ট্রোল স্টাডি আমরা কি বলেছি, একটা পপুলেশন, একটা জনসংখ্যা, একটা জনজাতি, সেখান থেকে দুটো ভাগে এটা ভাগ হয়ে যায়। প্রথমে দেখা হয় যে এটা দেখা হচ্ছে যে যারা রোগে আক্রান্ত হয়েছে এমন মানুষদের সাপেক্ষে যারা রোগে আক্রান্ত হয়নি তাদের কম্পারিজন করব একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে। তাহলে ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, যে একটা নির্দিষ্ট জনজাতি, এই নির্দিষ্ট জনজাতির মধ্যে একটা গ্রুপকে আমরা ভাগ করেছি স্টার্ট উইথ কেসেস পিউপিল উইথ ডিজিজ, যাদের এই রোগটা হয়েছে তারা কতটা এক্সপোজ কতটা নন এক্সপোজ, অপর দিকে একটা কন্ট্রোল গ্রুপকে নিয়েছি যাদের উইদাউট ডিজিজ সেই রোগটা হয়নি, তাদের মধ্যে কতজন এক্সপোজ কতজন নন এক্সপোজ। এবং আমরা জানি যে কোনো রকম এপিডেমিওলজিক্যাল ট্রায়ালস আমরা যখন দেখব, সেটা যে কোনো রকম ভাইটাল স্ট্যাটিস্টিক্স বল ম্যাটারনাল মর্টালিটি রেট বল যে কোনো, সেইগুলো আমরা সব সময় একটা নির্দিষ্ট টাইমের সাপেক্ষে সেটা দেখব। এবং ডিরেকশন ইজ দ্য ইনকুয়েটি। এবং তার মানে কি, তার মানে কেস কন্ট্রোল স্টাডিটা এটাই বোঝাতে চেয়েছে একটা নির্দিষ্ট রোগে আক্রান্ত ব্যক্তি এবং আক্রান্ত নয় এমন ব্যক্তি, তাদের মধ্যে অতীতে কি কি কারণ বা এক্সপোজার ছিল যার ফলে তারা সেই রোগটায় আক্রান্ত হয়েছে, এটাকে তুলনা করা হচ্ছে, এটাকেই বলা হয় কেস কন্ট্রোল স্টাডি। আরো সহজ ভাষায় বলছি, একটা জনজাতির মধ্যে যাদের রোগ হয়েছে অপরপক্ষে যাদের রোগ হয়নি, এই দুই দলের মধ্যে যখন এক্সপোজড এবং নন এক্সপোজড পার্সনদের কম্পেয়ার করা হয় একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে, তাকে বলা হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি। ক্লিয়ার হয়েছে?
ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আসছি কোহোর্ট স্টাডি। হোয়াট ইজ কোহোর্ট স্টাডি? কোহোর্ট স্টাডিটা কি? না, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সুস্থ জনগোষ্ঠী, একটা পপুলেশনস আছে, তার মধ্যে পিপল উইদাউট দ্য ডিজিজ, মানুষের কোনো রোগ হয়নি, এখানে মানুষজন সবাই সুস্থ আছে, তাদের মধ্যে কতজন এক্সপোজড, কতজন নন এক্সপোজড, যারা এক্সপোজড হচ্ছে তাদের মধ্যে কতজন ডিজিজ দ্বারা এক্সপোজড হচ্ছে, কতজন নন ডিজিজ দ্বারা, ডিজিজ হয়নি এরকম সংখ্যাটা কতজনের, আর যারা নন এক্সপোজড তাদের মধ্যে ডিজিজ কতজনের আছে আর কতজন ডিজিজ নেই এরকম আছে, একে বলা হচ্ছে কোহোর্ট স্টাডি। তাহলে বাংলায় কি বলবো? একটা সুস্থ জনগোষ্ঠী উইদাউট এনি ডিজিজ, কোনো রোগ জ্বালা হয়নি, সেই যাদের রোগ জ্বালা হয়নি সুস্থ জনগোষ্ঠীকে একটা নির্দিষ্ট কোনো মানে নির্দিষ্ট কোনো রিস্ক ফ্যাক্টরের সাপেক্ষে যখন আমরা তাকে বিভক্ত করছি এবং বিভক্ত করে আমরা দেখছি একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে কাদের মধ্যে কি ধরনের রোগটা হচ্ছে এবং কেন হচ্ছে সেটাকে যখন আমরা দেখছি তাকে বলা হচ্ছে কোহোর্ট স্টাডি। এটুকু কি ক্লিয়ার হয়েছে? এখানে মনে রাখবি একদল সুস্থ মানুষ একদল অসুস্থ মানুষের সাপেক্ষে কম্পারিজন হচ্ছে, এখানে কিন্তু সুস্থ মানুষের সাপেক্ষে কম্পারিজন হচ্ছে, এটাই হলো কেস কন্ট্রোল এবং কোহোর্ট স্টাডিজ এর বেসিক ডিফারেন্স। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আমরা পড়ছি যে কেস কন্ট্রোল স্টাডির এগুলো আমি বলেছি যে এই পেপারটা থেকে ম্যাথ আসতে পারে, আমি একটা দুটো অঙ্ক এখানে দেখিয়ে রেখেছি, তোরা পার্কের বইটা খুললেও তোরা দেখতে পাবি ওই বইয়ের কেস কন্ট্রোল কোহোর্ট স্টাডিতে ম্যাথ দেওয়া ছিল। তো চলো আমরা এবার দেখে নিই কেস কন্ট্রোল স্টাডির একটা যদি আমরা ম্যাথ দিই যে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে যারা সিগারেট খাচ্ছে বা স্মোকিং করছে বা যারা স্মোকিং করছে না, মানে যারা স্মোকিং করছে তাদের লাংস ক্যান্সার বেশি হচ্ছে, যারা স্মোকিং করছে না প্যাসিভ স্মোকার তাদের লাংস ক্যান্সার বেশি হচ্ছে। আমরা একটা অঙ্ক কষে দেখি, বলেছে এই যে টোটাল কেস কন্ট্রোল স্টাডিটা এটা 2x2 কন্টিজেন্সি টেবিলে বিভক্ত হয়ে থাকে। সাসপেক্টেড রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট দুটো ক্যাটাগরি, কেস মানে ডিজিজ প্রেজেন্ট আর কন্ট্রোল হলো ডিজিজ অ্যাবসেন্ট। তাহলে এটাকে আমরা ভাগ করেছি এ বি সি ডি, তাহলে এ প্লাস সি আর বি প্লাস ডি এইভাবে অঙ্কটা হবে। তাহলে যদি তোদের এরকম দেয়, আমি ম্যাথটা পরে দেবো গ্রুপে দিয়ে দেবো, সেখানে অঙ্কগুলো করে আমাকে দেখাবি। তো ফর্মুলা হলো এটা, যদি তোদেরকে কেস কন্ট্রোল স্টাডির ম্যাথ ক্যালকুলেশন করতে দেয় যে আমার জনসংখ্যায় আমার পপুলেশন ধর 800 জন মানুষের মধ্যে আমি ধরলাম 400 জন সিগারেট খাচ্ছে আর বাকিরা খাচ্ছে না, তাহলে যারা সিগারেট খাচ্ছে তাদের মধ্যে লাংস ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি থাকবে কি থাকবে না, যদি থাকে তাহলে কতটা থাকবে, কতটা প্রোন তারা, সেইটাকে কিভাবে আমরা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে দেখব। ঠিক আছে, আমি পরে সেটা গ্রুপে ডিসকাশন করব, এখানে নয়। আচ্ছা, দেন হলো বেসিক স্টেপ। তাহলে বেসিক স্টেপ কাদের? না কেস কন্ট্রোল স্টাডির বলেছে অফেন কল, এটা মনে রাখ, এটা বলতে ভুলে গেলাম, কেস কন্ট্রোল স্টাডি অফেন কল রেট্রোস্পেকটিভ স্টাডি, এটাকে আরেকটা নামে ডাকা হয় যাকে রেট্রোস্পেকটিভ স্টাডি বলে। ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টার্মিনোলজি, অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দেয় যে রেট্রোস্পেকটিভ স্টাডি বলতে কি বোঝো, জানিস তোরা? রেট্রোস্পেকটিভ স্টাডি কি জানিস না? তাহলে রেট্রোস্পেকটিভ স্টাডি বলতে এটাই বোঝায় যখন কোনো মহামারী কোনো রোগ আগে ঘটে গেছে, মানে পূর্ববর্তী কোনো তথ্য থেকে আমরা যখন তার অ্যানালাইজ করার চেষ্টা করব তখন সেটাকে বলা হয় রেট্রোস্পেকটিভ স্টাডি। মানে কি, যখন ধর অতীতে কোনো একটা রোগ, যেমন ধর সাপোজ একটা উদাহরণ দিই, অনেক সময় তোরা দেখবি আগেকার দিনে প্লেগ বা কলেরা এই রোগটার হলে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত,
তো আমরা যদি একটু প্রিভিয়াস স্টাডি করি, যদি দেখি যে কেন ওই সময় কলেরা হলে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত, কারণটা কি, কি কি সমস্যার জন্য এরকম হতো, সেই তথ্যগুলো যখন আমরা তলব করব, তথ্যগুলো যখন ঘেঁটে দেখব, তখন তাকে বলা হয় রেট্রোস্পেক্টিভ স্টাডি। বোঝাতে পেরেছি? আচ্ছা, এবার হলো এই কেস কন্ট্রোল স্টাডির কিছু বেসিক স্টেপ আছে। স্টেপগুলো কি কি না, 4 বেসিক স্টেপ। প্রথম হলো সিলেকশন অফ কেস অ্যান্ড কন্ট্রোলস, নাম্বার 2 হলো ম্যাচিং, নাম্বার 3 হলো মেজারমেন্ট অফ এক্সপোজার, নাম্বার 4 হলো অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। তো আজকে আমরা শুধুমাত্র একটা পড়বো, একটা, সিলেকশন অফ কেস অ্যান্ড কন্ট্রোলস। এইটা সম্পর্কে আমরা প্রত্যেকে এতক্ষণ যা যা আমি বকে এলাম সেগুলোই এখানে বলা হয়েছে। তো সিলেকশন অফ কেস অ্যান্ড কন্ট্রোলস, কেস কাকে বলে, কন্ট্রোল কাকে বলে, এটা কি আইডিয়া আছে? মানে পারবি বলতে কেস কাকে বলে, কন্ট্রোল কাকে বলে? বল, জানিস? ম্যাম কেস যেটা জিনিসটা ওটা কেস আর কন্ট্রোল, যেটা আমরা কন্ট্রোল করছি ওটা কিভাবে ওইটাই। একটু জোরে বল, একটু জোরে ম্যাম বল। বলছি কেসটা হচ্ছে যে যেটা মানে ওইটাকে কেস বলা হচ্ছে, আর ওটা কিভাবে আমরা প্রিভেন্ট করছি সেটাকে কন্ট্রোল করা হচ্ছে। তুই মানে এমনি কথা বলছিস না, মানে ফোনটা একটু কাছে নিয়ে বল, আর কথাগুলো খুব অস্পষ্ট। ম্যাম শুনতে পাচ্ছেন? এবার পাচ্ছি। ম্যাম বলছি যেটা মানে যে ডিসিশটা হচ্ছে ওটাকে কেস বলা হচ্ছে, আর যেটা প্রিভেন্ট করার জন্য যেগুলো আমরা ইয়ে করছি সেইটাকে কন্ট্রোল করছি। একদম ঠিক, একদম ঠিক কথা বলেছিস। কেস হলো মানে ধর, কেস কারা, কিছু ধর অনেক সময় আমরা ল্যাবরেটরিতে অনেক মানুষ ব্লাড দিতে আসে, কেউ বলছে জানেন আমার প্রচন্ড উইকনেস লাগছে, ডাক্তার আমাকে হিমোগ্লোবিন টেস্ট করতে বলেছে। তো সেই যে পেশেন্টটার হিমোগ্লোবিন টেস্ট করতে বললো, সেটা হলো তোর একটা কেস, মানে সে তোর কেস, পেশেন্টটা হলো তোর কেস। ঠিক আছে? তাহলে যখন কোনো মহামারী ঘটে এবং কিছু আমাদের আহ, মানদণ্ড আছে, মানে কিছু সেট অফ ক্রাইটেরিয়া আছে, যেমন ক্লিনিক্যাল কিছু ফিচার্স আছে, কিছু ল্যাবরেটরি ফিচার্স আছে, কিছু টাইম, প্লেস, পার্সন, এগুলোর ওপর বেস করে যখন কোনো কিছু স্টাডি করা হচ্ছে বা তার আউটব্রেকটাকে ডিটারমাইন করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে কেস। কন্ট্রোল কাকে বলে, কন্ট্রোল কি, কেস তো আমরা জানলাম, তাহলে কন্ট্রোলটা কি, কে পারবি বলতে? ঐশিকা যেটা প্রিভেন্ট যেটা বল বল। মানে যেটা প্রিভেন্ট করতে হবে। একদম ঠিক, যেটা প্রিভেন্ট করতে হবে, ভেরি গুড। কন্ট্রোল কথার অর্থ হলো যখন সেই রোগটা ছড়িয়ে পড়েছে, এবার সেটাকে আমরা কিভাবে প্রিভেনশন করব, সেটাই হলো কন্ট্রোল। বোঝা গেছে? ভেরি গুড, ভেরি ভেরি গুড, একদম সুন্দর, তোদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে সিলেকশন অফ কেস এবং কন্ট্রোল, ফার্স্টে এটা সিলেক্ট করতে হবে কেসটাকে, তারপর সেটাকে কিভাবে কন্ট্রোল করব সেটার জন্য আমাদের পলিসি, প্রিভেনশন মেথড আমাদের ইউজ করতে হবে। এই সিলেকশন অফ কেসের আন্ডারে আমার অনেক কথা লেখা আছে, সব কথাগুলো তোরা শুধুমাত্র পয়েন্টগুলোকে থ্রো করবি। যেহেতু আমি বারবার বলেছি এটা একদম কম্প্যাক্ট একটা স্টাডি মেটেরিয়াল, মানে পার্কের বই যখন কেউ পড়ে না, তখন সে ভাবতে পারে না যে কোনটা আমি ছাড়বো কোনটা আমি ধরবো, সবটাই তার কাছে মনে হয় আরে এটা ছেড়ে তো এটা হবে না, এটা ছেড়ে এটা হবে না, সবটাই ইম্পর্টেন্ট। তাহলে সিলেকশন অফ কেসেস, the prior definition of what constitute a case of crucial to the case control study involve two specification. Case control যখন আমরা করব, সিলেকশন করব, দুটো ক্যাটাগরি থাকে, একটা হলো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, একটা হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। দেন হলো সোর্স অফ কেসেস, কোথা থেকে আসছে, তাহলে কোথা থেকে আসতে পারে, হসপিটাল থেকে হতে পারে, জেনারেল পপুলেশন থেকে হতে পারে। দেন আসছি
সিলেকশন অফ দ্য কন্ট্রোল, কিভাবে আমরা সিলেকশন করব, তার কি কি পয়েন্ট আছে। সোর্স অফ কন্ট্রোল, এই যে আবার তাই কোথা থেকে আসছে, হসপিটাল থেকে আমরা কন্ট্রোল করতে পারি, বিভিন্ন রিলেটিভস এর মধ্যে থেকে ছড়াতে পারে, বিভিন্ন নেবারহুডের মধ্যে তাদের মধ্যে কন্ট্রোল করতে হতে পারে, এবং জেনারেল পপুলেশনের মধ্যে কন্ট্রোল করার প্রয়োজনীয়তা পড়ে, তাই না। অনেক সময় বাড়িতে তোর কোনো রিলেটিভস এসছে, সে তোর বাড়ির ফোমাইডস গুলো ইউজ করেছে, তার বডিতে স্কিনের প্রবলেম ছিল, তুইও যখন না জেনে ওই বিছানাটাই শুবি বা তোর গামছাটা ইউজ করেছে তুই ওটা ইউজ করবি, তোরও দেখবি একজিমা, চুলকানি, যেগুলো আমাদের বিভিন্ন ইনফেকশাস বা ফাঙ্গাল ইনফেকশন, সেগুলো তোর বডিতে হয়ে গেছে। তুই ভাবলি মা এটা আমার কোথা থেকে হলো, আমি তো এত পরিপাটিতে থাকি, আমার বাড়ির কারু নেই, তাহলে এটা আমার হলো কি করে, না ফোমাইটস থেকে চলে এসছে। বা তোমার বাড়িতে যে নেবার রিলেটিভ এসছে, এজন্য গামছা, টুথব্রাশ, বাসন, যে থালা বাটিতে নিজেরা খাস, সেগুলো কখনো বাইরের লোককে খেতে দিবি না। ঠিক আছে, এই জিনিসগুলো সবসময় প্রিকশন মেনটেন করবি, আর এঠো খাবার বাড়ির কেউ কারু খাবি না, এটা ভীষণ ডেঞ্জারাস। আচ্ছা, দেন হলো ম্যাচিং। ম্যাচিংটা আজকে আমরা পড়বো না, আজকে আমরা শুধু 1 নম্বর পয়েন্টটাই থাকবো। এটুকু ক্লিয়ার হয়েছে তোদের?